হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারণা নেব। আমরা যেই ভিডিওগুলো অলরেডি করে ফেলেছি, সমস্ত টেন্সগুলো যেগুলো আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে প্রয়োজন সেগুলো করে ফেলেছি, আপনারা সেগুলো অবশ্যই দেখে নেবেন। আজকের এই ভিডিওর পরে সিম্পল ফিউচার টেন্স নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না। প্রত্যেকটা অংশ মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন, স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখুন। ঠিক আছে, আজকের এই ভিডিওতে সিম্পল ফিউচার টেন্সের সঙ্গে একটা ক্যাজুয়াল টপিকও থাকবে, যেখানে আমি ইংরেজিতে কথা বলে আপনাদের দেখাবো এবং সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন যে কোনো একটা টপিক নিয়ে আমাদের ইংরেজির ফ্লুয়েন্সিটা ডেভেলপ করার জন্য। তাহলে শুরু করি। সিম্পল ফিউচার টেন্স। বন্ধুরা, সিম্পল ফিউচার টেন্সটা কি? সিম্পল ফিউচার টেন্সটা হলো সাধারণভাবে যে কাজটা ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটেনি, অতীতেও ঘটেনি, সেটা ভবিষ্যতে ঘটবে, এরকম কোনো কাজ বা এরকম কোনো বিষয়কে আমরা সিম্পল ফিউচার টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল বলি। আমরা 5 প্রকারের সেন্টেন্স শিখব: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং WH ইন্টারোগেটিভ, যেরকম আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছিলাম অন্যান্য টেন্সের ক্ষেত্রে। সিম্পল ফিউচার টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারসটা কীরকম হয় সেটা বলার আগে আমি কয়েকটা সেন্টেন্স আপনাদের বলে নিই যেগুলো সিম্পল ফিউচার টেন্সে হয়। কীরকম? যেমন আমি যদি বলি, আগামীকাল আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, তিনি আমাদের বাড়িতে কিছুক্ষণ পরে আসবেন, আমরা ম্যাচটি একসঙ্গে খেলবো। ভালো করে ভার্বগুলোর দিকে লক্ষ্য করুন, প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু ভার্বগুলো ভবিষ্যতে হবে, বর্তমানের সঙ্গে সম্পর্ক নেই, ভবিষ্যতে ঘটবে, সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। ঠিক আছে, এইটুকু ছিল বেসিক জায়গা। এবার আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে আপনাদের সামনে বলবো এবং সেটা স্ক্রিনে থাকবে, আপনারা ভালো করে ফলো করবেন এবং এইভাবে সিম্পল ফিউচার টেন্সটাকে ব্যবহার করবেন। শুরু করছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে। স্ট্রাকচারটা কেমন হবে? সবার প্রথমে হবে সাবজেক্ট, বাক্যের কর্তা। সাবজেক্টের পরে এখানে দুটো হেল্পিং ভার্ব আছে, শ্যাল এবং উইল। ঠিক আছে, তারপরে আসবে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্মটা এখানে হবে এবং তারপরে হবে অবজেক্ট বা রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স যদি কিছু থাকে সেটা পরে, লাস্টে ফুল স্টপ। এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এখানে একটা কথা বলে রাখি, শ্যাল এবং উইল দুটো হেল্পিং ভার্ব থাকলেও আধুনিক ইংরেজির যে ধারা সেখানে আমরা শ্যালটাকে ইগনোর করতে পারি, সবার ক্ষেত্রে আমরা কিন্তু উইলটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেটা সাধারণত শ্যালটা ইউজ হয় ফার্স্ট পার্সনের সঙ্গে, আই এবং উই, আর বাকি সবার সঙ্গে সিম্পল ফিউচারের ক্ষেত্রে সিম্পল ফিউচারিটিকে দেখানোর জন্য আমরা অন্যান্য সবার ক্ষেত্রে ইউজ করতে পারি উইল। এটা হলো প্রপার গ্রামেটিক্যাল রুল। কিন্তু আমরা শ্যালটাকে অ্যাভয়েড করে যদি উইলটাকেই ব্যবহার করি সবার ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের সঙ্গে, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল, সেখানেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা উইল দিয়ে এই সেন্টেন্সগুলোকে দেখব। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি ফার্স্ট সেন্টেন্স। তার আগে স্ক্রিনে দেখে নিন সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হয়। এই হলো স্ট্রাকচার। তাহলে আশা করি স্ট্রাকচারটা ক্লিয়ার হলো। এবার আমি সেন্টেন্সে যাচ্ছি। ফার্স্ট সেন্টেন্স, আমরা সভাটি আয়োজন করব। কি হবে ইংরেজি? উই উইল। এখানে শ্যালও বলতে পারেন, উই শ্যাল, উইটা ফার্স্ট পারসন যেহেতু, আমি উইল দিয়েই বলছি ব্যাপারটা। উই উইল অ্যারেঞ্জ দ্য মিটিং। তিনি আমাদের বিষয়টি পড়াবেন। হি উইল টিচ আস দ্য সাবজেক্ট। আমরা ম্যাচটি একসঙ্গে খেলব। We will play the match together. ছেলেটি আগামীকাল স্কুলে যাবে। The boy will go to school tomorrow. এইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো হয়, খুব ভালো করে এগুলোকে একটু ফলো করবেন। ঠিক আছে, এবার আসছে নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্সগুলো কেমন হয়? একটা না চলে আসবে, যেটাকে আমরা বলছি নাবাচক বাক্য। স্ট্রাকচারসটা প্রথমে সাবজেক্ট, শ্যাল উইলের সঙ্গে একটা নট যুক্ত হবে। ছোট্ট করে একটু বলে রাখি, এখানে শ্যাল নটকে যদি শ্যাল ইউজ করতে হয়, শ্যাল নটকে ছোট করে আমরা বলতে পারি শান্ট, SHANT, শান্ট। আর উইল নটকে আমরা ছোট করে বলি ওন্ট, WONT, ওন্ট। তাহলে শান্ট আর ওন্ট এই দুটোকে আমরা শর্ট ফর্ম অফ শ্যাল নট এবং উইল নট ইউজ করতে পারি। কথা বলার সময় এটাই ইউজ করাটা বেশি কাম্য। তারপরে যেরকম আছে প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অবজেক্ট এবং ফুল স্টপ, এই হলো স্ট্রাকচারস। তাহলে নেগেটিভ স্ট্রাকচারসটা হলো, এবার আমি সেন্টেন্স বলছি, আমরা তাদের সঙ্গে কথা বলবো না। We
won't talk to them. তিনি আমাদের বাড়িতে আসবেন না। He will not come to our house. ছেলেগুলি আগামী বছর পরীক্ষায় বসবে না। The boys won't appear in the exam next year. মেয়েটি বাড়ির কাজ করবে না। The girl won't do the household work. এখানে বাড়ির কাজকে কিন্তু মনে রাখতে হবে, দুভাবে বলা যায়। একটা বাড়ির কাজকে আমরা হোমওয়ার্ক বলতে পারি আর হাউসহোল্ড ওয়ার্ক বলতে পারি। হাউসহোল্ড ওয়ার্ক বলতে বাড়ির যে সমস্ত কাজগুলো থাকেন সাধারণত, যেমন ঘর গোছানো, কাপড় কাচা, বাসন মাজা, এই যে কথাগুলো, এগুলোকে আমরা হাউসহোল্ড ওয়ার্ক বলি। আর হোমওয়ার্কটা সাধারণত পড়াশোনার ক্ষেত্রেই যায় বা কোনো প্রিপারেশনের ক্ষেত্রে যায়, এটা বুঝে আমাদের ইউজ করতে হবে। আর একটা সেন্টেন্স বলি, তুমি আমাকে ঠকাবে না। ইউ ওন্ট ডিসিভ মি। তাহলে এটা হলো নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এগুলোকে প্র্যাকটিস করবেন। নেক্সট আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বাংলায় কি বলি? ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচারটা কেমন হয়? যেরকম আমি বলেছিলাম, যে কোনো টেন্সের ইন্টারোগেটিভটা সেই টেন্সের হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। সিম্পল ফিউচারের হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল উইল, তাহলে শুরুতেই শ্যাল অবলিক উইল, তারপরে সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। স্ট্রাকচারটা দেখে নিন। সেন্টেন্স, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? উইল ইউ হেল্প মি আ বিট? তারা কি এখানে বাড়িটি বানাবে? উইল দে বিল্ড হাউস হিয়ার? তুমি কি আগামী বছর বিদেশে যাবে? উইল ইউ গো টু ফরেন নেক্সট ইয়ার? রাজু কি এই কাজটি করবে? উইল রাজু ডু দিস ওয়ার্ক? এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট আসছি নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভে শুধুমাত্র একটা নট যুক্ত হবে হেল্পিং ভার্বের সঙ্গে, শুরুতেই শান্ট বা ওন্ট, বাকি যা আছে ইন্টারোগেটিভের মতো। স্ট্রাকচারটা দেখে নিন। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখলাম, এবার আমি সেন্টেন্স বলছি। আমরা কি কাজটি করব না? ওন্ট উই ডু দিস ওয়ার্ক? তিনি কি গাড়িটি চালাবেন না? ওন্ট হি ড্রাইভ দ্য কার? শিল্পী কি গানগুলি গাইবে না? ওন্ট দ্য আর্টিস্ট সিং দ্য সংস? খেলোয়াড়টি কি পরের ম্যাচটি খেলবে না? ওন্ট দ্য প্লেয়ার প্লে দ্য নেক্সট ম্যাচ? এইভাবে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, এবারে আসছি WH ইন্টারোগেটিভ। WH ইন্টারোগেটিভে শুরুতেই WH ওয়ার্ডস দিয়ে সেন্টেন্সগুলো স্টার্ট করতে হয়। স্ট্রাকচারটা একবার দেখে নিন। এই হলো স্ট্রাকচার। খুব ইম্পর্টেন্ট WH ইন্টারোগেটিভ, কোনো একটা প্রশ্ন এবং তার স্পেসিফিক উত্তর এরকমভাবে হয়। আমি এক্সাম্পল বলছি, কাকে তুমি সাহায্য করবে? হুম উইল ইউ হেল্প? কেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে? Why will police arrest them? কোথায় তাহারা ম্যাচটি খেলবে? Where will they play the match? কিভাবে তুমি সমস্যাটি সমাধান করবে? How will you solve the problem? এইভাবে হবে WH ইন্টারোগেটিভ। এবার একটা সেন্টেন্সকে যদি আমি 5 রকম ভাবে বলি, কিভাবে বলবো? সীমা কবিতাটি লিখবে। সীমা উইল রাইট দ্য পোয়েম। সীমা কবিতাটি লিখবে না। সীমা ওন্ট রাইট দ্য পোয়েম। সীমা কি কবিতা লিখবে? উইল সীমা রাইট দ্য পোয়েম? সীমা কি কবিতা লিখবে না? ওন্ট সীমা রাইট দ্য পোয়েম? সীমা কোন কবিতাটি লিখবে? হুইচ পোয়েম উইল সীমা রাইট? কেন লিখবে? ওয়াই সীমা রাইট? এইভাবে হবে। একটা সেন্টেন্সকে 5 রকম ভাবে প্র্যাকটিস করবেন, এইভাবে আমাদের সিম্পল ফিউচার টেন্সটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো সিম্পল ফিউচার টেন্স। সমস্ত টেন্সগুলোকে কিন্তু আমি বলে দিলাম যেগুলো স্পিকিংয়ের ক্ষেত্রে প্রয়োজন। আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, সেখান থেকে আপনারা বাকি টেন্সগুলোর পুরো ক্লিয়ার কনসেপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আসছি একটা ক্যাজুয়াল টকিং, যেই প্র্যাকটিসটা আমি আপনাদের প্রত্যেকবার করতে বলি, প্রত্যেক দিন করতে বলি, এবং সেই প্র্যাকটিসটা ছাড়া কিন্তু আমাদের ইংরেজি ডেভেলপ করবে না। ঠিক আছে, গ্রামার তো থাকবেই, আমি আবার বলছি এটা আমাদের একটা সাপোর্ট সিস্টেম গ্রামার, কিন্তু তার সঙ্গে সঙ্গে থ্রোয়িং, প্র্যাকটিস, এই রিদমটা পাওয়া খুব ইম্পর্টেন্ট আমাদের ইংরেজিটাকে অনেক বেশি গ্রো করার জন্য। দেখুন, আমরা এখনও কিন্তু খুব প্রাথমিক স্টেজে আছি, ধীরে ধীরে আমরা অ্যাডভান্স স্টেজে যাব, এবং প্রত্যেকটা স্টেজে আমরা নতুন নতুন জিনিস শিখব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, যাতে করে অনেক কিছু আপনারা এই চ্যানেল থেকে পেতে পারেন।
তাহলে কি করব, এবার আমি একটা ক্যাজুয়াল টপিক ট্রাভেলিংয়ের ওপরে আমি বলছি, খুব মন দিয়ে শুনুন এবং বাড়িতে প্র্যাকটিস করুন। ট্রাভেলিং, যেটাকে আমরা বাংলায় বলি ভ্রমণ, কিভাবে বলবো? ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। Whenever you get time, just go out of your house. Just see the world, how it is, how people live in different ways. So when you travel a place, you can learn the geography, the history of that place. How people live there, what's their occupation, what's their dress code, what's their language, what kind of life they lead. Traveling not only enhances our knowledge, but it also refreshes our mind. Sometimes doctors also suggest different patients to go for an outing, to spend time in a different condition. When you travel, you learn so many things, as I mentioned before. So traveling definitely improves our personal knowledge and also our lifestyle. And this is probably the reason that so many people around the world, they go to different places to know the unknown, to see the unseen. So it is very important to go for a traveling at least once in a year. And if it is not possible, then once in 2 years. So traveling is very important in our life. এইভাবে প্র্যাকটিস করুন। দেখুন, ভুল বলাটা ইজ আ পার্ট অফ লার্নিং। আমি বারবার বলেছি বিভিন্ন ভিডিওতে, চেষ্টা করুন ইংরেজি বলা এবং ধীরে ধীরে একটা রিদম খুঁজে পান বলার মধ্যে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এখানে একটা কথা বলি, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্পিকিং টোনটা কিন্তু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজের সঙ্গে ম্যাচ করে যায়। কথার অর্থ হলো, সাপোজ আমি যদি ইন্ডিয়াতে থাকি, তাহলে ইন্ডিয়ার আমার যে মাতৃভাষা, সেই মাতৃভাষার একটা টাচ কিন্তু আমার ইংরেজির মধ্যে চলে যায়। বা আমি যদি বাংলাদেশে থাকি, তাহলে বাংলাদেশের বাংলা যখন আমরা বলছি, সেটার টাচ কিন্তু আমাদের ইংরেজির মধ্যে পড়ে, একটা ছাপ পড়ে। সেই জিনিসটা কিন্তু করা যাবে না। আর আপনারা যদি ভাবেন যে খুব তাড়াতাড়ি করে আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পারবো, এটাও পসিবল না। নিরন্তর প্র্যাকটিস, কনস্ট্যান্ট প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এই অ্যাকসেন্ট বা এই বলার শৈলীটা ইংরেজির ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের পরিবর্তন হবে। কিন্তু তার জন্য সময় দরকার, প্র্যাকটিস দরকার, যাতে আমার ইংরেজি শুনে কেউ যেন বুঝতে না পারে যে আমি কোন রিজিয়ন থেকে এসেছি। ঠিক আছে? এবং তখনই আমাদের ইংরেজি বলার সার্থকতাটা পুরো মাত্রায় হবে। তাই এখনই আমরা অত দূরের কথা ভাবছি না, কিন্তু আমি তো আপনাদের ডেস্টিনেশনটা বলে দিলাম যে এইখানে আমাদের পৌঁছতে হবে। সো ট্রাই ইউর প্র্যাকটিস, দ্য মোর ইউ ডু দ্য বেটার ইউ বিকাম। এই পলিসিতে আপনারা সঙ্গে থাকুন, আগামী দিনে আরও অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের ইংরেজিটা গ্রো করবেই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে আর একটা নতুন টপিক নিয়ে। খুব ভালো থাকবেন।